নমস্কার, আমি শুভায়ন। গল্পে গপ্পে আপনাদের স্বাগত। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো সেই গল্পটা আপনাদের শোনা হতেও পারে, আবার নাও হতে পারে। গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। আসুন শুরু করা যাক। সন্ধে হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি? চলো চলো, জ্যোতিষকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষের নাম শোনেননি? মস্ত বড় গুণী, হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকারে ভালো জ্যোতিষ দেখি নাই। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলোই না। পকেটে টাকা আছে, 2 টাকা নেবে। তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ি। গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, এই স্থানে হাত দেখা ও কুষ্টি বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়ে বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি? হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি। বাইরের দরজায় কড়া নাড়িতেই ভেতরে হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটি ছোট ছেলে উকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতরে চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে। এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন ভেতরে। ছোট্ট একটা ঘরে তক্তপোশের ওপর আমরা বসিলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এই বয়সেও গায়ের রঙের জৌলস আছে। মাথার চুল প্রায় সব উঠিয়া গিয়েছে। মুখের ভাবে দৃঢ়তা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচে চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটো বড় বড় উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়ে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয়ের মুখাবয়ের আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলাম, এখন তার যেন অনেকখানি হারিয়া গিয়েছে, এই ধরনের একটা ভাব।
প্রথমে আমিই হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাইয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1307 সালে ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না। সে আমাকে কখনো দেখে নাই। আমার বন্ধু কিশোরী সেও জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গেছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকে প্রকাশ করি নাই। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হইবে তাহা কেমন করে বলিতেছে, এইটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতন মন বুঝিয়া মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার ওপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম। হাত দেখাতেই যাইতাম তাহা নয়, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনার করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলকাতা আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘৌড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়া গেল। হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘৌড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথা সর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উড়িয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার প্রসার নষ্ট হইল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা প্রসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময়ই ব্যহিত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই।
আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ প্রসাদ নষ্ট হওয়ার পর যে পায় নাই, একথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের ওপর বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার শহীদ তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। দেখা যাক এই বন্ধুত্ব কতদূর এগোয়। আমি শুভায়ন গল্পে গপ্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেশি করে শেয়ার করুন।